ইউআই ডিজাইনের বেসিক কিছু প্রিন্সিপাল আছে, এসবের ওপরই সব গাইডলাইন দাঁড়িয়ে আছে। চলো শুরু করা যাক। ডিজাইন করার সময় আমি সবসময় একটা জিনিস ভেবে রাখি, ইউজার ঝামেলায় পড়তে পারে কি না। মানে কেউ ইন্টারফেসটা ইউজ করতে গিয়ে কষ্ট পেলেই আসল সমস্যা। যেমন পাতলা ধূসর লেখা দেখতে দারুণ লাগে, কিন্তু অনেকের পড়তেই সমস্যা হবে। শুধু আইকন দিলে ডিজাইন ক্লিন দেখায়, কিন্তু সবাই বুঝবে নাও, বিশেষ করে যাদের চোখে কম দেখে বা বুঝতে সমস্যা হয়। আবার হেডিংয়ে রং দিলে কেউ ভেবে বসতে পারে এটা লিঙ্ক। বড় সমস্যা টেস্ট করলে ভরা পড়ে, কিন্তু ছোটগুলো অনেক সময় ধরা পড়ে না। আর কে কে আপনার প্রোডাক্ট ব্যবহার করবে সেটা তো আগে থেকে জানাও যায় না। তাই সেফ খেলাটাই বেস্ট, সবার কথা ভেবে ডিজাইন করা। মানে ধরুন, যারা কম দেখে, কম্পিউটারে এক্সপার্ট না বা একটু স্লো, সবার জন্য সহজ রাখতে হবে। এজন্যেই আছে WCAG নামের গাইডলাইন। এগুলো ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড। অন্তত WCAG 2.1 এর লেভেল AA মেনে চললে ভালোভাবে শুরু করা যায়। বইয়ের বাকি অংশে এগুলোই শিখবেন সহজভাবে। ডিজাইন করতে গিয়ে যদি কোথাও একটু গোলমেলে, কনফিউজিং বা অস্পষ্ট কিছু চোখে পড়ে, সেটা আগে থেকেই সিম্পল করে ফেলুন, যেন ইউজারকে বুঝতে কোনো কষ্ট না হয়। এতে করে ইউজেবিলিটি টেস্টিংয়ে আলাদা করে সময়, টাকা খরচ করার ঝামেলাও কমে যাবে। এই বইয়ের মধ্যে আমি বারবার ইউজেবিলিটি রিস্ক কথাটা ব্যবহার করব, যাতে আপনি সেই ঝুঁকিগুলো ধরতে পারেন যেগুলো হয়তো আগে খেয়ালই করেননি। আর সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল টিপসও দেব, যেগুলো ফলো করলে ইউজেবিলিটি রিস্ক অনেকটা কমে যাবে। এই যে উদাহরণটা দেখছেন, এখানে 3টা ইউজেবিলিটি রিস্ক আছে: হালকা কন্ট্রাস্ট টেক্সট, লেবেল ছাড়া আইকন, আর নীল রঙের হেডিং টেক্সট যেটা লিঙ্ক মনে হতে পারে। এর সাথে আরও কিছু সমস্যা ঢুকে আছে। পুরো বই জুড়ে আপনি একে একে কিছু লজিক্যাল গাইডলাইন শিখবেন, যেগুলো মেনে চললে এই ধরনের ইউজেবিলিটি রিস্ক একেবারে সহজেই ঠিক করা যায়। ডান পাশের ছবিটাতে ইন্টারফেসের ইউজেবিলিটি সমস্যা ঠিক করা হয়েছে। ছবিটা একটা হলিডে হাউস বুকিং মোবাইল অ্যাপসের। অনেক সময় ইউআই ডিজাইনকে শুধু দেখতে সুন্দর করার কাজ বলে হালকাভাবে নেওয়া হয়, কিন্তু আসলেই ব্যাপারটা এত সোজা না। হ্যাঁ, কিছু জিনিস শুধু ডেকোরেশনের জন্য থাকে, কিন্তু যদি ইন্টারফেসটা ঠিকমতো ডিজাইন করা হয়, তাহলে প্রতিটা ডিটেলের পেছনে একটা লজিক থাকবে, যা ইউজারদের জন্য জিনিসটা ব্যবহার করা আরও সহজ করে দেবে। আমি বলছি না যে লুকস জরুরি না, কিন্তু ইউআই ডিজাইন শুধু দেখতে সুন্দর করার নাম না। এটা আসলে হলো কিভাবে কাজ করছে আর কেন সেইভাবে কাজ করছে। মানে আপনি যখন ইউআই ডিজাইন করছেন, তখন আসলে ইউজারের অভিজ্ঞতায় ডিজাইন করছেন। আর যদি লজিক দিয়ে ডিজাইন করেন, শুধু ব্যক্তিগত মতামত দিয়ে না, তাহলে সিদ্ধান্ত নেওয়া অনেক ফাস্ট হবে। আলোচনায়ও আপনার ডিজাইন ডিফেন্ড করতে পারবেন। কারণ ভালো লাগছে বা আমার পছন্দ না, এসব শুধু সাবজেক্টিভ মতামত। এগুলো কখনোই কনস্ট্রাকটিভ ফিডব্যাক না। তাই প্রতিটা ডিজাইন ডিসিশনের পেছনে একটা ক্লিয়ার লজিক থাকা খুব দরকার। এই বইয়ের প্রতিটা গাইডলাইনে সেই লজিক বা রিজন দেওয়া আছে, যাতে আপনি শুধু কিভাবে না, বরং কেন জিনিসটা হচ্ছে সেটাও বুঝতে পারেন। চলুন এবার দেখি একটা সিম্পল টেক্সট ব্লক আর আইকনের ডিজাইন আসলে কিভাবে অনেকগুলো লজিক্যাল গাইডলাইন ফলো করে বানানো হয়েছে। এই ডিজাইনটা কেন করা হয়েছে তার কিছু লজিক্যাল কারণ আছে। বই জুড়ে আপনি এগুলো শিখতে পারবেন। আইকন আর টেক্সট সব বাদিকে রাখা হয়েছে, যাতে একটা সুন্দর অ্যালাইনমেন্ট হয়। এতে পড়তে সহজ লাগে, দেখতে সুন্দর হয়, আর মস্তিষ্কের উপর চাপও কম পড়ে। হেডিং আর টেক্সট লিঙ্কগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে এগুলো সহজে স্ক্যান করা যায়। স্ক্রিন রিডারও কনটেক্সট ছাড়া এগুলো পড়তে পারে। হেডিংয়ের তুলনায় সেকেন্ডারি টেক্সট কম গুরুত্বপূর্ণ, তাই সেটাকে একটু কম প্রমিনেন্ট করা হয়েছে, সাইজ আর কন্ট্রাস্ট কমিয়ে। এতে ভিজুয়াল হায়ারার্কি পরিষ্কার হয়। সেকেন্ডারি টেক্সটের লাইন হাইট রাখা হয়েছে কমপক্ষে 1.5, যাতে পড়তে আরাম লাগে। টেক্সট লিঙ্কগুলো নীল রঙে দেওয়া হয়েছে ইন্টারঅ্যাক্টিভ বোঝানোর জন্য, আর আন্ডারলাইন করা আছে যাতে কালার ব্লাইন্ড ইউজাররাও সহজে বুঝতে পারেন। প্রতিটা ব্লকের ভেতরে স্পেস ব্লকগুলোর মাঝের স্পেসের চেয়ে কম রাখা হয়েছে, যাতে গ্রুপ করা ইনফরমেশনগুলো চোখে পড়ার মতো হয়। আর এগুলো সব প্রি ডিফাইন্ড স্পেসিং রুল দিয়ে করা হয়েছে, কনসিস্টেন্সি রাখার জন্য।
ইনফরমেশন ভেঙে ছোট ছোট গ্রুপে দেওয়া হয়েছে যাতে সহজে বোঝা যায় আর সিদ্ধান্ত নিতেও সময় কম লাগে। কালার হিসেবে নেওয়া হয়েছে অ্যাক্সেসিবল মনোক্রোম্যাটিক কালার প্যালেট, আর সেটার জন্য নির্দিষ্ট কিছু রুল ফলো করা হয়েছে। ইন্টারঅ্যাকশন কস্ট মানে হচ্ছে একটা কাজ করতে গিয়ে ব্যবহারকারীর যে পরিশ্রম করতে হয়, শারীরিক আর মানসিক দুইটাই। ধরুন, বারবার স্ক্রোল করা, খুঁজে বের করা, পড়া, ক্লিক করা, অপেক্ষা করা, টাইপ করা বা মনে রাখার চেষ্টা করা, সব মিলেই ইন্টারঅ্যাকশন কস্ট বাড়ায়। কস্ট যত বেশি, কাজটা শেষ করা তত কঠিন। ভালো দিক হচ্ছে এই কস্ট আসলে মাপা যায়, তাই চাইলে এটাকে কমানো সম্ভব, যাতে ব্যবহারকারীরা আরও সহজে তাদের কাজ করতে পারে। তবে যত বেশি ফিচার যোগ করবেন, এই কস্ট কমানো ততই কঠিন হবে। সেই কারণেই দেখা যায় অনেক সিম্পল অ্যাপ, যেগুলো শুধু একটা কাজ দ্রুত আর পরিষ্কারভাবে করে, সেইগুলোই অনেক বেশি সফল হয়। ভাবুন, আপনি একটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করছেন। এখন চাইবেন যেন ব্যবহারকারীরা সহজে এবং দ্রুত তাদের কাজ করতে পারে। এজন্য কিছু কার্যকর টিপস আছে। ১. সম্পর্কিত কাজগুলো কাছে রাখুন। ফিটসেস ল অনুযায়ী কোনো টার্গেট যত কাছে এবং যত বড় হয়, সেটি তত দ্রুত ক্লিক করা যায়। ধরুন, আপনি অনলাইনে শপিং করছেন। অ্যাড টু কার্ট বাটনটি যদি ছবির একদম পাশে থাকে, তাহলে খুব সহজে ক্লিক করা যাবে। কিন্তু যদি সেটা অনেক নিচে থাকে, তখন কষ্ট বেড়ে যায়। তাই সবসময় অ্যাকশনকে তার সম্পর্কিত জিনিসের কাছে রাখুন এবং বাটনটি যেন যথেষ্ট বড় হয়। কমপক্ষে 48 ফিট বাই 48 ফিট হলে মোবাইলেও আরামে টাচ করা যায়। ২. মনোযোগের বিঘ্ন কমান। ভাবুন, আপনি একটি ফর্ম পূরণ করছেন। হঠাৎ পপ আপ উঠে এলো, সেল চলছে, এখনই কিনে ফেলুন। তখন আপনার মনোযোগ ভেঙে যাবে। এ ধরনের ব্যানার, অ্যানিমেশন বা অপ্রয়োজনীয় ভিজুয়াল আসল কাজ থেকে মন সরিয়ে নেয়। তাই এগুলো যত কম হবে, কাজ করা তত মসৃণ হবে। ৩. বিকল্পের সংখ্যা কমান। হিক্স ল বলে, বিকল্প যত বেশি এবং জটিল হয়, সিদ্ধান্ত নিতে তত বেশি সময় লাগে। ধরুন, আপনি একটি রেস্টুরেন্টে ঢুকলেন এবং মেনুতে 200টি আইটেম আছে। তাহলে কি খাবেন ঠিক করতে অনেক সময় লাগবে। কিন্তু যদি 10টি জনপ্রিয় আইটেম সাজানো থাকে, তাহলে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। তাই ডিজাইনেও তাই, চয়েস কমান অথবা রেকমেন্ডেড বা পপুলার অপশন হাইলাইট করুন, এতে ব্যবহারকারীরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। ভাবুন, আপনি একটি প্রোডাক্ট পেজে আছেন এবং 2টি প্রোডাক্ট কার্টে যোগ করতে চান। এখন কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য আপনাকে একটি ড্রপ ডাউন মেনু ব্যবহার করতে হবে। এটি প্রথমে একটি ক্লিক করে ড্রপ ডাউন খুলতে হবে, এরপর স্ক্রোল করতে হবে, তারপর আবার একটি ক্লিক করে সংখ্যা নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়াটি বিশেষভাবে কঠিন হতে পারে তাদের জন্য যাদের মোটর ইম্পেয়ারমেন্টস আছে, অর্থাৎ মাউস বা কিবোর্ড ব্যবহার করতে যাদের সমস্যা হয়। এতেও শেষ নয়, কোয়ান্টিটি ঠিক করার পর আপনাকে আবার মাউস সরিয়ে অ্যাড টু কার্ট বাটনে নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। অর্থাৎ এই পুরো কাজটি করতে একজন ব্যবহারকারীর মোট ইন্টারঅ্যাকশন কস্ট হল 3টি ক্লিক, একটি স্ক্রোল এবং একটি ছোট মাউস মুভমেন্ট। আগের উদাহরণে কোয়ান্টিটি বেছে নিতে ড্রপডাউন ব্যবহার করা হয়েছিল। এবার আমরা সেটার বদলে স্টেপার ব্যবহার করি। স্টেপার কম্পোনেন্ট ব্যবহারকারীদের জন্য অনেক সহজ ও দ্রুত, কারণ এতে শুধু এক ক্লিকেই সংখ্যা বাড়ানো বা কমানো যায়। চাইলে সরাসরি ফিল্ডে সংখ্যা টাইপ করেও দেওয়া সম্ভব। এরপর আমরা অ্যাড টু কার্ট বাটনটিকে কোয়ান্টিটি সিলেক্টরের ঠিক কাছাকাছি রাখি। এতে ইন্টারঅ্যাকশন কস্ট আরও কমে যায়। বাটনটিকে বাম দিকে রাখার ফলে যারা স্ক্রিন ম্যাগনিফায়ার ব্যবহার করেন, তাদের জন্য বাটন খুঁজে পাওয়া সহজ হয়। ফলাফল হল, মোট ইন্টারঅ্যাকশন কস্ট কমে দাঁড়ালো 2টি ক্লিক আর খুব ছোট্ট একটি মাউস মুভমেন্টে। এভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে যে কোনো ইন্টারফেসে ইন্টারঅ্যাকশন কস্ট কমানো সম্ভব। কগনিটিভ লোড মানে হল একটা ইন্টারফেস ব্যবহার করতে একজন মানুষের মস্তিষ্ককে কতটা পরিশ্রম করতে হচ্ছে। আমাদের লক্ষ্য হল এই কগনিটিভ লোড যতটা সম্ভব কমানো, যাতে ব্যবহারকারীরা ইন্টারফেস সহজে ব্যবহার করতে পারে। কগনিটিভ লোড কমানোর দ্রুত উপায়গুলো: অপ্রয়োজনীয় স্টাইল, তথ্য বা সিদ্ধান্ত সরিয়ে দেওয়া। তথ্যকে ছোট ছোট গ্রুপে ভাগ করুন, যাতে সম্পর্ক পরিষ্কার বোঝা যায় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। পরিচিত ডিজাইন প্যাটার্ন ব্যবহার করুন, যেগুলোর সাথে মানুষ আগে থেকেই অভ্যস্ত। কনসিস্টেন্সি বজায় রাখুন, একই ধরনের এলিমেন্ট যেন দেখতে ও ব্যবহার করতে একই রকম হয়।
স্পষ্ট ভিজুয়াল হায়ারার্কি তৈরি করুন, যাতে কোন তথ্য বেশি গুরুত্বপূর্ণ তা সহজে বোঝা যায়। এই বইয়ের অনেক গাইডলাইনই কগনিটিভ লোড কমাতে সাহায্য করবে। ইন্টারফেস ডিজাইন করার সময় এই বিষয়টা সবসময় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কগনিটিভ লোড কমানোর একটা উদাহরণ হল, ধরুন আপনার সামনে একটা বড় জটিল ফর্ম এসেছে। একসাথে সব দেখে মনে হতে পারে, আরে এত কিছু পূরণ করব কিভাবে? এতে মানুষ সহজেই বিভ্রান্ত বা ক্লান্ত হয়ে যায়। কিন্তু যদি সেই বড় ফর্মটাকে ছোট ছোট ধাপে ভাগ করা হয়, যেমন একবারে শুধু কয়েকটা সহজ প্রশ্ন দেখানো হয়, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। বড় সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করলে সমাধান করাও দ্রুত আর স্বস্তিদায়ক হয়। ডিজাইন করার সময় অসংখ্য অপশন সামনে আসে। লেআউট কেমন হবে, স্পেসিং কত হবে, কোন ফন্ট ব্যবহার করবেন, কোন রং মানাবে, এত সব মিলিয়ে বিষয়টা দ্রুতই জটিল আর ক্লান্তিকর হয়ে ওঠে। এই ঝামেলা কমানোর জন্য দরকার একটি ডিজাইন সিস্টেম। সহজভাবে বললে, ডিজাইন সিস্টেম হলো কিছু নির্ধারিত অপশন আর গাইডলাইন, যা ডিজাইন সিদ্ধান্ত নেওয়াকে অনেক দ্রুত, সহজ এবং সঠিক করে তোলে। কিভাবে নিজের ডিজাইন সিস্টেম তৈরি করবেন? 3 ধাপে। প্রি-ডিফাইন্ড স্টাইল অপশন তৈরি করুন। রং, টাইপোগ্রাফি, স্পেসিং ইত্যাদির জন্য নির্দিষ্ট নিয়ম আগে থেকেই ঠিক করে রাখুন। রিইউজেবল মডিউল বানান। বাটন, কার্ড, ইনপুট ফিল্ডের মতো কম্পোনেন্ট বারবার ব্যবহার করার জন্য একবার বানিয়ে রাখুন। ইউজেজ গাইডলাইন ঠিক করুন। কখন, কোথায়, কিভাবে এই স্টাইল আর মডিউল ব্যবহার করবেন তার পরিষ্কার গাইডলাইন তৈরি করুন। এভাবে একবার সিস্টেম বানিয়ে নিলে প্রতিবার নতুন ডিজাইন করার সময় আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে না। ডিজাইনের সময় অসংখ্য অপশন থেকে বারবার কালার, টাইপোগ্রাফি বা স্পেসিং বেছে নেওয়া ঝামেলাদায়ক। বরং আগে থেকে কিছু নির্দিষ্ট অপশন ঠিক করে রাখুন। এতে ডিজাইন আরও কনসিস্টেন্ট হবে এবং সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়বে। এ ধরনের প্রি-ডিফাইন্ড ও বারবার ব্যবহারযোগ্য অপশনকে অনেক সময় টোকেনস বলা হয়। চলুন এবার প্রি-ডিফাইন্ড স্টাইল অপশনসের কালার টপিকস নিয়ে আলোচনা করা যাক। কালার অপশনস। একটা ছোট কালার প্যালেট বানিয়ে নিন, যেখানে আপনার ব্র্যান্ড কালারের ভিন্ন ভিন্ন শেড থাকবে। প্রতিটি রঙের নির্দিষ্ট ব্যবহার থাকবে, যাতে আপনি সহজেই ঠিক করতে পারেন কোথায় কোনটা ব্যবহার করবেন। যেমন বাটন বা টেক্সট লিঙ্কের জন্য সাধারণত ব্র্যান্ড কালার ব্যবহার করা হয়। এতে ব্যবহারকারীরা শিখে যায় কোন এলিমেন্ট ইন্টারঅ্যাক্টিভ আর কোনটা নয়। একইভাবে ফর্ম ইনপুট বর্ডার, চেকবক্স বা রেডিও বাটনের জন্য আলাদা আলাদা ধূসর রং খুঁজে সময় নষ্ট করার দরকার নেই। বরং আপনার কালার প্যালেট থেকে একটি শেড বেছে নিয়ে সব জায়গায় ব্যবহার করুন। পরে কালার অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে নিয়ম মেনে সহজ, শক্তিশালী ও সবার জন্য ব্যবহারযোগ্য কালার প্যালেট তৈরি করা যায়। ভাবুন, আপনার পুরো ডিজাইনে বারবার আলাদা আলাদা ফন্ট সাইজ, লাইন হাইট বা ওজন ঠিক করতে হচ্ছে। এতে ঝামেলা বাড়ে আর কাজও এলোমেলো হয়ে যায়। তাই সবচেয়ে ভালো উপায় হল শুরুতেই একটি ছোট্ট টাইপোগ্রাফি সেট বানিয়ে রাখা। মানে কোন শিরোনাম কত বড় হবে, সাধারণ টেক্সটের সাইজ কেমন হবে, লাইন হাইট কত হবে, এসব একবার ঠিক করে নিলে পুরো ইন্টারফেসে একই জিনিস ব্যবহার করা যাবে। আমি এই বইয়ের উদাহরণগুলো বানাতে ঠিক এভাবেই একটি টাইপোগ্রাফি সেট ব্যবহার করেছি। আর আপনি চাইলে টাইপোগ্রাফির অধ্যায়ে পরে শিখবেন কিভাবে টাইপ স্কেলের সাহায্যে এমন সেট তৈরি করতে হয়। ইন্টারফেসের ভেতরে উপাদানগুলোর মাঝে ঠিক কতটা ফাঁকা রাখা উচিত, এটা ঠিক করা মাঝে মাঝে খুব বিরক্তিকর আর সময় সাপেক্ষ হয়, কারণ বেছে নেওয়ার মতো অনেক অপশন থাকে। আমি যখন নতুন ডিজাইনার হিসেবে কাজ শুরু করি, তখন মনে আছে এক একটা উপাদানকে 1 পিক্সেল করে এদিক ওদিক সরিয়ে যতক্ষণ না একদম পারফেক্ট লাগে ততক্ষণ চেষ্টা করতাম। কিন্তু একটা ছোট্ট প্রি-ডিফাইন্ড স্পেসিং সেট তৈরি করলে কাজ অনেক দ্রুত হয়। এতে ডিজাইন প্রক্রিয়া যেমন দ্রুত হবে, তেমনি আপনি আরও দক্ষ ডিজাইনার হয়ে উঠবেন। একই ধরনের স্পেসিং ব্যবহার করলে ইন্টারফেসও পরিষ্কার, গুছানো আর দ্রুত তৈরি করা যায়। পরে লেআউট অ্যান্ড স্পেসিং অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে একটা স্পেসিং সেট তৈরি করতে হয় এবং কিভাবে সেটা কাজে লাগাতে হয়। যে কোনো স্টাইল ব্যবহার করার সময় আগে থেকে কিছু নির্দিষ্ট অপশন বানিয়ে রাখা ভালো। এতে আপনার ডিজাইন আরও সহজ, দ্রুত এবং একই রকম দেখাবে। শ্যাডো ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত 2 ধরনের অপশন রাখা উচিত। 1.
ইনার শ্যাডো, এটি এলিমেন্টের ভেতরের দিকে ছায়া তৈরি করে, ফলে মনে হয় সেটি ভেতরে দেবে গেছে বা নিচে বসানো হয়েছে। 2. ড্রপ শ্যাডো, এটি এলিমেন্টের বাইরের দিকে ছায়া ফেলে, ফলে মনে হয় সেটি উপরে ওঠানো বা ভাসছে। এই 2 ধরনের শ্যাডো ব্যবহার করলে ডিজাইনটা আরও বাস্তব আর সুন্দর দেখায়। ডিজাইনে কোন গোল করার বর্ডার রেডিয়াসের জন্য আগে থেকেই 3টি অপশন বানিয়ে রাখা ভালো। এতে প্রতিবার নতুন করে ভাবতে হবে না আর সব জায়গায় এক ধরনের নিয়ম মানা হবে। 8 পয়েন্ট বর্ডার রেডিয়াস ছোট এলিমেন্টে ব্যবহার করুন, যেমন বাটন, ছোট ইনপুট ফিল্ড। এতে কোণগুলো হালকা গোল হবে। 16 পয়েন্ট বর্ডার রেডিয়াস মাঝারি আকারের এলিমেন্টে ব্যবহার করুন, যেমন কার্ড, ডায়ালগ বক্স। এতে কোণগুলো একটু বেশি গোল হবে। 32 পয়েন্ট বর্ডার রেডিয়াস বড় এলিমেন্টে ব্যবহার করুন, যেমন ব্যানার বা বড় ছবি কন্টেনার। এতে কোণগুলো বেশ গোল দেখাবে। এইভাবে ছোট, মাঝারি আর বড় এলিমেন্টের জন্য আলাদা বর্ডার রেডিয়াস ঠিক করে রাখলে ডিজাইন সবসময় ভারসাম্যপূর্ণ ও সুন্দর দেখাবে। মডিউলার ডিজাইন মানে হল কোনো বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া, যেগুলোকে আমরা মডিউল বা কম্পোনেন্ট বলি। এই কম্পোনেন্টগুলো আবার বারবার ব্যবহার করা যায় এবং প্রয়োজনে বদলানো যায়। বহু বছর ধরে গাড়ি, মেশিন, বিল্ডিং, এমনকি কম্পিউটার বানানোর ক্ষেত্রেও মডিউলার ডিজাইন ব্যবহার হচ্ছে। এতে উৎপাদনশীলতা, কার্যকারিতা এবং একই ধরনের মান বজায় রাখা অনেক সহজ হয়। ইন্টারফেস ডিজাইন করার সময় সব সময় মডিউলার পদ্ধতিতে কাজ করার চেষ্টা করুন। এর জন্য প্রথমে সবচেয়ে ছোট কম্পোনেন্ট তৈরি করুন, যেমন বাটন, অ্যাভাটার, ফর্ম ইনপুট ফিল্ড। এগুলো হবে আপনার বিল্ডিং ব্লক। ছোট কম্পোনেন্টগুলো একত্র করে বড় ও জটিল কম্পোনেন্ট বানান। তারপর বিভিন্ন কম্পোনেন্ট নির্দিষ্ট লেআউটে সাজিয়ে পুনঃব্যবহারযোগ্য পেজ টেমপ্লেট তৈরি করুন। লক্ষ্য হবে সব কম্পোনেন্ট একত্রে সাজিয়ে একটা কম্পোনেন্ট লাইব্রেরি বা ইউআই কিট তৈরি করা। এতে সহজে সব কম্পোনেন্ট দেখা, ম্যানেজ করা এবং বারবার ব্যবহার করা যাবে। এইভাবে মডিউলার ডিজাইন ব্যবহার করলে কাজ দ্রুত হবে, মান একই রকম থাকবে আর ডিজাইন সব সময় সুন্দর ও পেশাদার দেখাবে। আর সব কম্পোনেন্ট একসাথে জড়ো করে একটা কালেকশন বানানোই আসল লক্ষ্য। এটাকেই বলা হয় কম্পোনেন্ট লাইব্রেরি বা ইউআই কিট। এতে সব কম্পোনেন্ট সহজে দেখা, ম্যানেজ করা আর বারবার ব্যবহার করা যায়। এখানে 2টি কম্পোনেন্ট আছে, যাকে আমরা ইউআই কিট বলতে পারি। এখানে আমরা দেখব একবার কোনো কম্পোনেন্ট তৈরি করলে আমাদের বারবার নতুন করে ডিজাইন করার প্রয়োজন হয় না। ভিডিওতে দেখা যাচ্ছে আমরা শুধু একবার একটি জব কার্ড তৈরি করেছি, কিন্তু প্রয়োজন অনুযায়ী কোনো ঝামেলা ছাড়াই ভিন্ন ভিন্ন জব কার্ড ডিজাইন করতে পারছি।
অনেক ডিজাইন সিস্টেমে একটা বড় ভুল হয়। সেখানে শুধু কম্পোনেন্ট আর ভিজুয়াল স্টাইল থাকে, কিন্তু এগুলো কিভাবে ব্যবহার করতে হবে তার পরিষ্কার নির্দেশনা থাকে না। আর যদি স্পষ্ট ব্যবহার নির্দেশিকা না থাকে, তাহলে একদল ডিজাইনার মিলে একই রকম অভিজ্ঞতা বা কনসিস্টেন্ট প্রোডাক্ট এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবে না। শুধু ভিজুয়াল নয়, ইন্টারফেসের টেক্সট কিভাবে লেখা উচিত এটাও খুব জরুরি। কারণ পরিষ্কার, সহজ আর একরকমভাবে টেক্সট না লিখলে ব্যবহারকারীর অভিজ্ঞতা নষ্ট হয়। এই বইয়ের পরের দিকে কপিরাইটিং অধ্যায়ে টেক্সট লেখার নিয়ম বিস্তারিতভাবে শেখানো হবে। নিচে একটা উদাহরণ দেওয়া হলো। ইন্টারঅ্যাক্টিভ মানে যেটাতে ক্লিক বা ট্যাপ করা যাবে, এলিমেন্ট ব্র্যান্ড কালার দিয়ে দেখাবেন। সব টেক্সট সেন্টেন্স কেসে লিখবেন, মানে প্রথম অক্ষর বড়, বাকিটা ছোট। বাটন সবসময় বাম দিকে বা লেফট অ্যালাইন রাখবেন। টেক্সটও বাম দিকে বা লেফট অ্যালাইন রাখবেন। ডিসেবলড বাটন ব্যবহার না করার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ অংশ শুরুতেই বা ফ্রন্ট লোড লিখবেন। ছোট, সহজ আর সরল ভাষা ব্যবহার করবেন। পুরো বই জুড়ে আপনি এই নিয়মগুলোর কারণ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্পর্কে জানবেন। ডিজাইনার হিসেবে আমাদের দায়িত্ব হল এমন ইন্টারফেস বানানো যেটা যত বেশি মানুষের কাছে সম্ভব ব্যবহারযোগ্য আর বোধগম্য হয়। কিছু দেশে তো এটা আইনগতভাবে বাধ্যতামূলকও। মানে হল আমাদের ডিজাইন যেন প্রতিবন্ধী মানুষদের জন্য ব্যবহারযোগ্য হয়, যেমন অন্ধ বা কম দৃষ্টিসম্পন্ন, কালার ব্লাইন্ড, চলাফেরায় সমস্যা আছে কিংবা মানসিক প্রতিবন্ধকতা আছে, সবার জন্যই ইন্টারফেসটা সহজে ব্যবহারযোগ্য হওয়া উচিত। অ্যাক্সেসিবল ইন্টারফেস মানে হল যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় সেটা ব্যবহার করতে পারবে। মাথায় রাখার কিছু জিনিস: সবার জন্য সমান অভিজ্ঞতা দিন। যতটা সম্ভব সবার জন্য একই ধরনের অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা করুন। WCAG 2.1 AA গাইডলাইন মেনে চলুন। ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন WCAG 2.1 লেভেল AA একটা ভালো বেঞ্চমার্ক। অনেক দেশে এটা আইনগতভাবে বাধ্যতামূলক। মানুষ কিভাবে ডিজিটাল পণ্য ব্যবহার করে সেটা জানুন। ভিন্ন ভিন্ন প্রতিবন্ধী মানুষ কিভাবে ওয়েব বা অ্যাপ ব্যবহার করে সেটা শিখুন আর ব্যবহারযোগ্যতা টেস্টে তাদের অন্তর্ভুক্ত করুন। ভিজুয়াল কন্ট্রাস্ট বাড়ান। যেমন, যদি কোনো ফর্ম ফিল্ডের বর্ডার খুব হালকা রঙের হয়, তাহলে কম দৃষ্টিশক্তির মানুষ সেটা দেখতে কষ্ট পেতে পারে। এক্ষেত্রে বর্ডারটাকে গাঢ় করে WCAG 2.1 AA অনুযায়ী কন্ট্রাস্ট বাড়িয়ে দিন। নিচের উদাহরণে দেখা যায় যাদের দৃষ্টিশক্তি কম তারা হালকা রঙের ফর্ম ফিল্ডের বর্ডার ঠিকমতো দেখতে পারে না। তাই ফর্ম ফিল্ডটা সহজে ব্যবহারযোগ্য করতে হলে বর্ডারের কন্ট্রাস্ট বাড়াতে হবে, যেন সেটা WCAG 2.1 AA মান অনুযায়ী হয়। এবার যে উদাহরণটা দেখানো হচ্ছে সেটা হলো কিভাবে রং আর কন্ট্রাস্ট ব্যবহার করে একটা ইন্টারফেসকে লো ভিশন, মানে যারা চোখে ভালো দেখে না, ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেসিবল করা যায়। মানে ধরুন, যদি টেক্সট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট কম হয়, তাহলে অনেকের জন্য পড়া কষ্টকর হয়ে যায়। আবার খুব হালকা কালার ব্যবহার করলে টেক্সট একদম হারিয়ে যেতে পারে। কিন্তু সঠিক রং আর কন্ট্রাস্ট ব্যবহার করলে কম চোখেও লেখা পরিষ্কারভাবে দেখা যাবে। এই বইতে সামনে আরও অনেক টেকনিক দেখানো হবে, যেগুলো WCAG 2.1 লেভেল AA অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন মেনে চলতে সাহায্য করবে। এটা হলো এক ধরনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, যেটা মেনে চললে আপনার ডিজাইন আরও বেশি মানুষের জন্য ব্যবহারযোগ্য হয়, বিশেষ করে যাদের ভিশন, ডেক্সটারিটি বা কগনিটিভ সমস্যা আছে। সোজা কথায়, এই টিপসগুলো ফলো করলে আপনার ডিজাইন শুধু সুন্দর না, বরং সবার জন্য সহজ আর অ্যাক্সেসিবল হবে। কালার ব্লাইন্ড মানুষরা অনেক সময় লিঙ্ক টেক্সট আর সাধারণ টেক্সটের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। যেমন, আপনি যদি শুধু নীল রং দিয়ে লিঙ্ক দেখান, তবে কারো কাছে সেটা আলাদা করে বোঝা নাও যেতে পারে। তাই লিঙ্ক টেক্সটকে শুধু রং দিয়ে আলাদা না করে আন্ডারলাইনও করা হয়েছে। এতে করে কালার ব্লাইন্ড ইউজাররা সহজে বুঝতে পারবেন, আচ্ছা, এটা একটা লিঙ্ক, এখানে ক্লিক করা যাবে। মানে রং প্লাস আন্ডারলাইন দুটো একসাথে ব্যবহার করলে সবার জন্য বোঝা সহজ হয়। একটা অ্যাক্সেসিবল ইন্টারফেস শুধু তাদের জন্য না যারা ঠিকমতো দেখতে বা শুনতে পারেন না, বরং সবার জন্যই উপকারী।
ধরুন কারো চোখে বা হাতে ইনজুরি হলো, তাহলে সে সাময়িকভাবে ইন্টারফেস ব্যবহার করতে অসুবিধা পাবে। আবার যাদের দৃষ্টিশক্তি একদম ঠিক আছে, তারাও অনেক সময় উজ্জ্বল রোদে স্ক্রিন ভালোভাবে দেখতে পারেন না। এটাও এক ধরনের সাময়িক সমস্যা। এখন মজার বিষয় হল, যে নিয়মগুলো আমরা মূলত তাদের সুবিধার জন্য ফলো করি, যাদের দেখতে বা শুনতে সমস্যা আছে, সেই একই নিয়ম ফলো করলে ইন্টারফেস সবার জন্যই আরও ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। যেমন টেক্সট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে যথেষ্ট কন্ট্রাস্ট রাখা, ব্যবহারকারীর অযথা ঘোরাঘুরি, ক্লিক বা টাইপিং কমানো, এমনভাবে ডিজাইন করা যাতে অযথা বেশি চিন্তা করতে না হয়। এসব বিষয় মেনে চললে ইন্টারফেস শুধু কিছু নির্দিষ্ট মানুষের জন্য নয়, বরং প্রত্যেক ব্যবহারকারীর জন্য সহজ আর আরামদায়ক হয়ে ওঠে। আমাদের প্রোডাক্ট অ্যাক্সেসিবল করলে শুধু ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় না, বরং দীর্ঘমেয়াদে ব্যবসার টেকসই সাফল্যের জন্য এটা খুব জরুরি। পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের স্থায়ীভাবে দেখতে বা শুনতে সমস্যা আছে, আর আমাদের সবারই জীবনের কোনো না কোনো সময় সাময়িক বা পরিস্থিতিগত সমস্যার মুখোমুখি হতে হয়। যদি আপনার প্রোডাক্ট অ্যাক্সেসিবল না হয়, তাহলে হয়তো আপনি অনেক সম্ভাব্য কাস্টমার হারাচ্ছেন, এমনকি আপনার বর্তমান ইউজাররাও খারাপ অভিজ্ঞতার শিকার হতে পারেন। অনেক মানুষ আছেন যাদের দেখতে বা শুনতে সমস্যা হয়। তারা ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করতে আলাদা সফটওয়্যার বা ডিভাইস ব্যবহার করেন। তাই আমাদের জন্য দরকার এই দুইটা সবচেয়ে কমন অ্যাসিস্টিভ টেকনোলজি সম্পর্কে জানা, কারণ এগুলো সরাসরি ইন্টারফেস ডিজাইনে প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ব্যবহৃত দুইটা অ্যাসিস্টিভ টেকনোলজি হল স্ক্রিন রিডার্স এবং স্ক্রিন ম্যাগনিফায়ার্স। স্ক্রিন রিডার যারা চোখে ঠিকমতো দেখতে পান না, তারা সফটওয়্যারের লেখা বা কন্টেন্ট শুনতে স্ক্রিন রিডার ব্যবহার করেন। স্ক্রিন ম্যাগনিফায়ার যারা কম দেখতে পান, তারা টেক্সট বা ভিজুয়াল বড় করে দেখতে এই টুল ব্যবহার করেন। চলুন আগে দেখি স্ক্রিন রিডার কি। স্ক্রিন রিডার বেসিক্যালি একটা সফটওয়্যার যা ইন্টারফেসের জিনিসগুলো চোখে দেখা যায় না, সেগুলো শব্দ বা ব্রেল দিয়ে শোনায়। যেমন কম্পিউটার ইউজাররা কিবোর্ড দিয়ে এক এক করে ইন্টারফেসের এলিমেন্ট ঘুরে বেড়ান, আর স্ক্রিন রিডার সেটা পড়ে শোনায়। মোবাইলে আবার ইউজাররা স্ক্রিনে আঙ্গুল সোয়াইপ করেন বা ড্র্যাগ করেন, আর তখন স্ক্রিন রিডার বলে দেয় আঙ্গুলের নিচে কি আছে। এখন স্ক্রিন রিডার অ্যাক্সেসিবল করার জন্য অনেক কিছু ফ্রন্ট এন্ড কোডের উপর নির্ভর করে, যেটা এই বইয়ের অংশ নয়। কিন্তু একজন ডিজাইনার হিসেবে আমাদের এটা জানা খুব জরুরি, কারণ ডিজাইন ঠিকমতো না করলে স্ক্রিন রিডারও সঠিকভাবে কাজ করবে না। একজন কম দৃষ্টিশক্তির মানুষ মোবাইলে স্ক্রিন রিডার ব্যবহার করছেন, আঙুল দিয়ে স্ক্রিনে সোয়াইপ করছেন আর হেডফোনে শুনে জানছেন কোনটা কোথায় আছে। এবার আসি স্ক্রিন ম্যাগনিফায়ার নিয়ে। স্ক্রিন ম্যাগনিফায়ার বেসিক্যালি একটা সফটওয়্যার যা ইন্টারফেসের অংশগুলো বড় করে দেখায়, যাতে কম দেখা যায় এমন মানুষদের জন্য দেখা সহজ হয়। এটা স্ক্রিন রিডারের চেয়েও বেশি ব্যবহৃত হয়, আর অনেক সময় দুইটা একসাথে ব্যবহার করা হয়। তবে একটা ব্যাপার হলো, যারা স্ক্রিন ম্যাগনিফায়ার ব্যবহার করেন তারা একসাথে পুরো স্ক্রিন দেখতে পান না, একসময় শুধু একটা ছোট অংশই দেখা যায়। তাই ইন্টারফেস ডিজাইন করার সময় এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। এই বইতে ধাপে ধাপে শিখবেন কিভাবে স্ক্রিন ম্যাগনিফায়ার ব্যবহারকারীদের জন্য ডিজাইন আরও সহজ করে তোলা যায়। স্ক্রিন ম্যাগনিফায়ার ইন্টারফেসের কোনো অংশ বড় করে দেখায়। কমন ডিজাইন প্যাটার্ন ব্যবহার করুন। জ্যাকবস ল অনুযায়ী সবচেয়ে নিরাপদ হল সেই ডিজাইন প্যাটার্ন ব্যবহার করা যেগুলো মানুষ আগে থেকেই চেনে। ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি একই ধরনের সমস্যার জন্য আগে থেকে তৈরি সমাধান। যেমন ধরুন, অ্যাকর্ডিয়ন কম্পোনেন্ট একটা খুব কমন ডিজাইন প্যাটার্ন। এটা সাধারণত তথ্য একসাথে দেখানোর সময় স্পেস বাঁচাতে ব্যবহার হয়। অ্যাকর্ডিয়ন কন্টেন্টকে লিস্ট আকারে সাজিয়ে দেয়, যাতে মানুষ দ্রুত দরকারি অংশ দেখতে পারে আর অপ্রয়োজনীয় অংশ এড়িয়ে যেতে পারে। এগুলো দেখতে সাধারণত লিস্টের মতো হয়, আর পাশে একটা আইকন থাকে যেটা ক্লিক করলে ভেতরের তথ্য খুলে যায়। ধরুন আপনি গুগলে একটা প্রশ্ন করেছেন, আকাশের রং নীল কেন? এখন একটু নিচে স্ক্রোল করলে দেখবেন একটা সেকশন আছে যেটার নাম পিপল অলসো আস্ক। এখানে আলাদা আলাদা অনেক প্রশ্ন আর তার উত্তর দেওয়া থাকে।
এই পুরো সেকশনকেই আসলে অ্যাকর্ডিয়ান বলা হয়। এই ধরনের ডিজাইনগুলো আমরা সাধারণত ফিগমাতে তৈরি করি। আপনি যদি ফিগমা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। উদাহরণে দেখা যাচ্ছে ফর্ম ফিল্ডে অদ্ভুত স্টাইল ব্যবহার করলে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হয়। বরং যেটা সবাই আগে থেকে চেনে সেই পরিচিত স্টাইল ব্যবহার করাই নিরাপদ। এটা হয়তো একটু বোরিং শোনাতে পারে, কিন্তু এতে ইউজার টেস্টিংয়ের সময় আর টাকা দুটোই বাঁচে। আর সেই সময়টা আপনি আসল সমস্যাগুলো সমাধান করতে দিতে পারবেন, যেগুলো আপনার প্রোডাক্টের সত্যি বড় প্রভাব ফেলতে পারে। ধরুন পে $99 লেখা একটা বাটন। এটাকে অস্বাভাবিকভাবে ডিজাইন করলে ইউজার কনফিউজড হবে। মানে এই না যে আপনি ক্রিয়েটিভ হবেন না বা নতুন কিছু ট্রাই করবেন না। অবশ্যই করবেন, কিন্তু সঠিক জায়গায়। আপনার প্রোডাক্টের বিশেষ দিকগুলোতে ফোকাস করুন আর এমন এক্সপিরিয়েন্স তৈরি করুন যা ইউজারের চাহিদা পূরণ করবে আর তাদের প্রত্যাশার চেয়েও ভালো হবে। ৮০-২০ রুল ব্যবহার করে প্রায়োরিটি ঠিক করুন। এটাকে প্যারেটো প্রিন্সিপালও বলা হয়। ধারণাটা হল প্রায় ৮০% ফল আসে মাত্র ২০% কারণ থেকে। প্রোডাক্ট ডিজাইনে এর কিছু উদাহরণ দেখুন। প্রায় ৮০% ইউজার আসলে মাত্র ২০% ফিচারই ব্যবহার করে। প্রায় ৮০% কাস্টমার কমপ্লেন আসে মাত্র ২০% সমস্যার জন্য। প্রায় ৮০% ইউজারের মনোযোগ যায় ওয়েব পেজের মাত্র ২০% অংশে। মানে অল্প কিছু জিনিস অনেক বড় প্রভাব ফেলে। তাই সবচেয়ে ভালো হয় ওই অল্প কটা জায়গায় বেশি মনোযোগ দেওয়া, যেগুলো সত্যি ইউজারের জন্য বড় পার্থক্য তৈরি করবে। যেমন ধরুন, আপনার ইন্টারফেস ডিজাইন এমনভাবে বানান যাতে মানুষ যে কাজগুলো সবচেয়ে বেশি করে সেগুলো সহজ হয়। যেসব কেস খুব কম ব্যবহার হয় সেগুলোর পেছনে বেশি সময় না দেওয়াই ভালো। আপনি যদি কমার্শিয়াল কোনো প্রজেক্টে কাজ করেন তাহলে সময় একদম ফ্রি নয়। ইউজার রিসার্চ, ডিজাইন, টেস্টিং, ডেভেলপমেন্ট প্রতিটা মিনিটই টাকা খরচ করে। আপনি যত বেশি এফিশিয়েন্ট হবেন, ব্যবসার কাছে তত বেশি ভ্যালু তৈরি করবেন। এফিসিয়েন্সি বাড়ানোর কয়েকটা সহজ উপায়। সময় বাঁচাতে রেডি ডিজাইন সিস্টেম, ওয়েবসাইট টেমপ্লেট বা আইকন সেট ব্যবহার করুন। ইলাস্ট্রেশনের মতো সময় সাপেক্ষ কাজ অন্য ডিজাইনারকে আউটসোর্স করুন। ইউজাররা যেগুলো চেনে সেই পরিচিত ইউআই প্যাটার্ন ব্যবহার করুন। যেমন ফর্ম ফিল্ড নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট না করে সাধারণ স্টাইল ব্যবহার করুন। এতে টেস্টিংয়ে সময় ও খরচ দুটোই কমবে। ইন্টারফেস কিভাবে বানানো হয় বা কোড করা হয় সেটা শিখুন। এতে টেকনিক্যাল লিমিটেশন বোঝা সহজ হবে এবং ডিজাইন এমন হবে যেটা দ্রুত আর সস্তায় বানানো যায়। ডেভেলপারদের সাথে শুরু থেকেই কথা বলুন। অনেক সময় সিম্পল সমাধানই সস্তায় তৈরি হয় এবং ইউজারের কাছেও বুঝতে সহজ হয়। ইউআই ডিজাইনে কনসিস্টেন্সি মানে হল একই ধরনের জিনিস দেখতে ও ব্যবহার করতে একই রকম হবে। এটা শুধু আপনার প্রোডাক্টের ভেতরেই নয়, বরং অন্য পরিচিত প্রোডাক্টগুলোর সাথেও মিল রাখা ভালো। এভাবে করলে ইউজাররা সহজেই বুঝতে পারে কিভাবে জিনিস কাজ করছে। বারবার নতুন করে শিখতেও হয় না, ভুলও কম হয়। এতে ইউজ করার অভিজ্ঞতাও অনেক ভালো হয়। অন্য প্রোডাক্টের সাথে কনসিস্টেন্ট থাকুন। শুধু আপনার প্রোডাক্টেই নয়, অন্য প্রোডাক্টগুলোর সাথেও কনসিস্টেন্সি রাখা জরুরি। কারণ মানুষ আগেই যেসব প্যাটার্ন চেনে সেগুলো মিলে গেলে নতুন করে শেখার ঝামেলা কমে যায়। আপনার প্রোডাক্ট যদি নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে হয়, যেমন iOS বা অ্যান্ড্রয়েড অ্যাপ, তাহলে সেখানকার গাইডলাইন ফলো করাই সাধারণত সবচেয়ে নিরাপদ, যদি না সেই গাইডলাইন ইউজার টেস্টিংয়ে খারাপ ফল দেয় বা অ্যাক্সেসিবল না হয়। কনফিউজড হলে সবসময় সেই ইউআই প্যাটার্ন ফলো করুন যেগুলো আগে থেকেই পরিচিত আর অ্যাক্সেসিবল। যেমন টেক্সট লিঙ্ক আন্ডারলাইন থাকে, চেকবক্স ছোট বর্গাকার হয় আর ভেতরে টিক চিহ্ন থাকে, ইনপুট ফিল্ড আয়তাকার হয় আর ওপরে একটা লেবেল থাকে। কমন বা পরিচিত ইউআই প্যাটার্নের উদাহরণ।
ইন্টারঅ্যাকশন স্টেট পরিষ্কারভাবে দেখান। বাটন বা টেক্সট লিঙ্কের মতো ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টে ক্লিক করলে বা ব্যবহার করলে এগুলোর চেহারা একটু বদলানো উচিত। এতে ইউজার সহজে বুঝতে পারে কোথায় কিভাবে ক্লিক করা যাবে আর তাতে কি হবে। উদাহরণ হিসেবে ধরুন একটা বাটন, এটাকে দেখছেন, মাউস নিয়ে গেছেন বা চাপ দিলেন। প্রতিটা অবস্থায় এর চেহারা আলাদা হওয়া উচিত। এই আলাদা আলাদা অবস্থাগুলোকে বলা হয় স্টেট, আর মোট 5 ধরনের স্টেট থাকে। ডিফল্ট বা এনেবলড, যখন কিছু করা হচ্ছে না, শুধু দেখাচ্ছে যেটাকে ব্যবহার করা যাবে। হোভার, কার্সার নিয়ে গেলে ভিজুয়াল পরিবর্তন দেখায় যাতে বোঝা যায় এটা ইন্টারঅ্যাক্টিভ। প্রেস বা অ্যাক্টিভ, চাপ দেওয়ার সময়ের অবস্থা বোঝায় যে ইউজার অ্যাকশন নিচ্ছে। ফোকাস, কিবোর্ড দিয়ে ন্যাভিগেট করলে যে অবস্থাটা দেখা যায় বোঝায় পরের অ্যাকশন এখানে হতে যাচ্ছে। ডিসেবলড, যখন এলিমেন্ট ব্যবহার করা যাবে না তখনকার চেহারা। কালার অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই স্টেটগুলো আলাদা করে বোঝানো যায়। এই ডিজাইনে কিছু ভুল আছে। ভুলগুলো খুঁজে বের করুন এবং নতুন করে ডিজাইনটি তৈরি করুন। ইন্টারঅ্যাকশনের কষ্ট কমান। ফিটনেস অ্যাপের উদাহরণে দেখা যায় মেইন অ্যাকশন বাটনটা একটু ছোট। ছোট বাটনে চাপ দেওয়া বড়টার চেয়ে কঠিন, বিশেষ করে যাদের হাতের নিয়ন্ত্রণে সমস্যা আছে বা যারা এক হাতে ফোন ধরে শুধু আঙুল দিয়ে ব্যবহার করে। বাটনের সাইজ কমপক্ষে 48 পিক্সেল করলে এটা ট্যাপ করা অনেক দ্রুত আর সহজ হয়ে যাবে। বাটনটা স্ক্রিনের নিচে রাখলে এক হাতে ব্যবহারকারীদের জন্য চাপা অনেক সহজ হয়। আর বাটনটা স্ক্রিন জুড়ে পুরো চওড়া করে দিলে বামহাতি আর ডানহাতি দু ধরনের মানুষই সহজে ব্যবহার করতে পারে। এই অ্যাপের আরেকটা সমস্যা হচ্ছে আইকনগুলোর স্টাইলে মিল নেই, কিছু ফিল করা, কিছু আবার শুধু পাতলা। এতে অনেক সময় ইউজার কনফিউজড হতে পারে, কারণ ফিল করা আইকন সাধারণত বোঝায় যে সেটা সিলেক্টেড। সব আইকনে একই ধরনের আউটলাইন স্টাইল ব্যবহার করলে কনসিস্টেন্সি বাড়ে এবং প্রতিটা আইকনের গুরুত্ব সমান মনে হয়। আউটলাইনের মোটা পাতলা যেন সব জায়গায় একরকম হয় সেটাও খেয়াল রাখুন। অ্যাপের ডিজাইন এখনই অনেক ভালো দেখাচ্ছে এবং আমরা এদিকে কিছু বেসিক ডিজাইন গাইডলাইনও শিখছি। প্রতিটি চ্যাপ্টারের শেষে আমরা এই ফিটনেস অ্যাপটি আরও ভালো করে তৈরি করতে থাকব। ইন্টারফেসগুলো সহজ ও পরিচিত রাখলে ইউজারদের সমস্যা কম হয়। শুধু সুন্দর দেখানোর জন্য ডিজাইন করবেন না, প্রতিটা ডিজাইন ডিটেলের একটি যৌক্তিক কারণ থাকা উচিত। ইন্টারঅ্যাকশন খরচ এবং ব্যবহারকারীর মাথার চাপ যতটা সম্ভব কমান। আগেই ঠিক করা স্টাইল, মডিউলার কম্পোনেন্ট এবং ব্যবহার গাইডলাইন নিয়ে একটি ডিজাইন সিস্টেম বানান যাতে দ্রুত এবং কনসিস্টেন্ট ডিজাইন করা যায়। ভালো অ্যাক্সেসিবিলিটি মানে ভালো ইউজার এক্সপিরিয়েন্স, তাই সবাই ব্যবহার করতে পারবে এমন ইন্টারফেস ডিজাইন করুন।